স্বাগত কেমন মেয়র চাই অনুষ্ঠানে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নির্বাচনী স্টুডিও থেকে আপনাদের স্বাগত জানাই। আজকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে যারা প্রার্থী আছেন তাদের এবং সমন্বয়কদেরকে নিয়ে আমাদের এই অনুষ্ঠান। আমি পরিচয় করে দিচ্ছি, আমার সর্বডানে আছেন জনাব বজলুর রশিদ ফিরোজ, তিনি টেবিল প্রতীকের প্রার্থী। আমাদের সর্ববামে আছেন জনাব মোহাম্মদ সাইফুদ্দিন মিলন, তিনি প্রার্থী সোফা প্রতীকে। আরও আমাদের সঙ্গে আছেন ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহ, তিনি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বিএনপি এবং ঢাকা দক্ষিণ যে সিটি কর্পোরেশন বিএনপির সমর্থিত প্রার্থীর প্রধান সমন্বয়ক। আমাদের সঙ্গে আছেন ডক্টর আব্দুর রাজ্জাক, যিনি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নির্বাচন পরিচালনা কমিটি যে দক্ষিণ সিটি কর্পোরেশন আছেন তার প্রধান সমন্বয়ক। আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি জেনারেল হান্নান শাহ আপনার কাছে প্রথমে জানতে চাইবো যে আজকে মির্জা আব্বাসের জামিনের যে প্রার্থী মির্জা আব্বাসের জামিনের শুনানি ছিল এবং সেই জামিনের শুনানিতে মির্জা আব্বাসের আইনজীবীরাই সময় চাইলেন, এর কারণ কি এই যে মির্জা আব্বাসের পক্ষে যে তার স্ত্রী প্রচারণা করছেন তাকেই যথেষ্ট মনে করা হচ্ছে? কারণ সময় চাওয়া আর নির্বাচনী প্রচারণা অংশগ্রহণ করা প্রায় একই কথা। আপনার বক্তব্যটি সঠিক নয়। মির্জা আব্বাস সাহেব শারীরিকভাবে অসুস্থ, তাই আজকে উনি কোর্টে যেতে পারেন নাই এবং আইন অনুযায়ী টাইম পিটিশন দেওয়া হয়েছিল, মাননীয় বিচারক সেটা গ্রহণ করেছেন এবং পরবর্তীতে আরেকটা তারিখ দেওয়া হয়েছে ওনার হাজিরের জন্য। সেই তারিখে ইনশাল্লাহ উনি হাজির হবেন। কিন্তু 27 এপ্রিল উনি যদি জামিন পানও তিনি তো আর নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারছেন। আমার প্রশ্ন ছিল যে তিনি আসলে নির্বাচনী প্রচারণায় অংশ না নেওয়াটাকেই সুবিধাজনক মনে করছেন কিনা বা কোনো কারণে। এটা কিন্তু সম্পূর্ণ বাস্তবতা বিবর্জিত, কারণ উনি হাইকোর্টে গিয়েছিলেন যে উনি জামিন পাবেন এই আশায় এবং নির্বাচন প্রচার কার্য চালাতে পারবেন এই আশায়। কিন্তু হাইকোর্ট প্রথমে যেভাবে একটা রায় দিল বা অর্ডার দিল যে 2 দিনের জন্য পুলিশ ওনাকে হ্যারাস করবে না, কিন্তু সাথে সাথে বলল উনি এই 2 দিন নির্বাচন প্রচারণার কাজও চালাতে পারবেন না, যেটা আমরা কোনোদিন শুনি নাই তার আগে এরকম কিছু। তারপর যখন আবার হিয়ারিং হলো সেইখানে রায় সিনিয়র জাজ ওনাকে বেল দিলেন, জুনিয়র জাজ বেল দিলেন না। তাহলে বুঝতে পারছেন যে আমরা প্রশাসনের তরফ থেকে মির্জা আব্বাস সাহেব নিজে প্রচারণা করুক এটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে চান না। এবং আমরা অবশ্যই যদি ক্যান্ডিডেট নিজে আসতে পারতেন তাহলে ভোটারদের কাছে এটার একটা অন্য ভ্যালু এবং এটা অন্য একটা প্রচারণার কাজে অনেক ভালো কাজ করে। তার মানে আপনি বলছেন এটা কোনো স্ট্র্যাটেজিক মুভ না, যে মির্জা আব্বাস ইচ্ছা করে নির্বাচনী প্রচারণা অংশ নিলেন না, এরকম কিছু না? না, এটা আমাদের কোনো স্ট্র্যাটেজি মুভ না। আমরা বরং আইনের মার পেছে বাধ্য হয়েছি এই পর্যন্ত এবং উনি যেতে পারছেন না। কিন্তু এটা খুবই সারপ্রাইজিং যে অনেকে এটাতে সারপ্রাইজ রয়েছে যে মির্জা আব্বাসের পক্ষ থেকে সময় চাওয়া হয়েছে, সেই জন্য প্রশ্নটা উঠলো। আপনি নিশ্চয়ই সম্পর্কে আরো বলবেন। না, আমি শুধু এতটুকু বলি যে এই সরকারের সময় তো অনেক মামলার আসামি হয়েছে, তো যখন অসুস্থ থাকে বা কোনো বিশেষ কারণ থাকে তখন আমরা টাইম পিটিশন বলি ওটাকে, চাই। এটা কেবল মির্জা আব্বাসের বেলায় না, অন্যদের বেলায় একই জিনিস প্রযোজ্য। মানে 28 তারিখ নির্বাচন, 27 তারিখ পর্যন্ত টাইম পিটিশন, সেটা একটু অদ্ভুত কিনা সেটি নিশ্চয়ই আপনি পরে আবার বলবেন। ডক্টর আব্দুর রাজ্জাক, সাইদ খোকন তো আওয়ামী লীগের ধার করা প্রার্থী, মানে মেয়র হানিফ তার পিতা, এছাড়া আর কোন যোগ্যতায় আসলে সাইদ খোকনকে প্রার্থী করা হলো আওয়ামী লীগের ঢাকা দক্ষিণে? উনি আওয়ামী লীগ বাদ দিয়েছিলেন, পিডিবিতে চলে গিয়েছিলেন 1/11 পর, তারপরে সাইদ খোকনকে প্রার্থী করা হলো কেন? দেখেন, সাইদ খোকন এমন একজন পরিবারের সদস্য, এমন পিতার সন্তান জনাব হানিফ প্রয়াত মেয়র, যিনি বঙ্গবন্ধুর একান্ত সহকারী ছিলেন এবং দীর্ঘদিন তিনি বঙ্গবন্ধুর সাথে বিশ্বস্ততার সাথে কাজ করেছেন এবং আপনারা জানেন যে মৃত্যুর আগ পর্যন্ত এই দলের রাজনীতি আদর্শের প্রতি অনুগত ছিলেন এবং শেষ যেটি আর কি 21শে অগাস্ট সুপরিকল্পিতভাবে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার জন্য যে গ্রেনেড ছোড়া হয়েছিল, গ্রেনেড আক্রমণে আওয়ামী লীগের নেতৃত্ব শূন্য করার জন্য, আমি আবার বলছি, সেই সময় একটি গ্রেনেডগুলো এসে পড়ছিল, আমিও সেখানে ছিলাম। সেই গ্রেনেড ছোড়ার সময় আমাদের নেত্রী, জননেত্রী শেখ হাসিনাকে, মাননীয় প্রধানমন্ত্রী, ওনাকে মানব ঢাল সৃষ্টি করে সে নিজের জীবন বিপন্ন করে, নিজের জীবন উৎসর্গ করে তার জীবন রক্ষা করে, এবং এটির পুরস্কার তার ছেলে পাচ্ছেন। এবং তার ছেলে হিসাবে তার আগেই কিন্তু 2001-এর নির্বাচনে সে হিসাবে
এমপি প্রার্থী হিসাবে ওই এলাকা থেকে নির্বাচন করেছিল, এটি আপনাকে জানতে হবে। কাজেই সে হঠাৎ করে ধার করা প্রার্থী, এই ধরনের মন্তব্যটি আমি খুবই দুঃখজনকভাবে নিয়েছি। এটি আমি কোনোভাবে সহজভাবে নিচ্ছি না। আমি ধার করা প্রার্থী ছেলেটি, আমি বলবো ঠিক আছে, হানিফের ছেলে বা বয়সে কম তরুণ, আমাদের এখানে অনেক তরুণরা রয়েছে, তরুণের প্রতীক। 15 বছর আগে যে এমপি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং সেই প্রতিদ্বন্দ্বিতা একদম খুবই কম ভোটের ডিফারেন্সে সে ফেল করেছে, পাস করতে পারে নাই। আমাকে শেষ করতে দিন। এবং আওয়ামী লীগের রাজনীতির সাথে সে ঘনিষ্ঠভাবে জড়িত, মহানগর আওয়ামী লীগের নেতৃত্বে সে রয়েছে, কমিটিতে রয়েছে। 111-এর সময় অনেক উত্থাল পাতাল হয়েছে, সেগুলো অনেক কথা এখানে আমি বলতে পারি। যারা যারা বিএনপির বলে যে স্থায়ী কমিটি, সেই স্থায়ী কমিটির 11 জন না কতজন সদস্য, একজন ছাড়া, গাইবান্ধার একজন ছাড়া যখন নির্বাচন কমিশন একটি কমিটিকে স্বীকৃতি দিল, মেজর হাফিজ যাকে বিএনপির সাধারণ সম্পাদক করা হলো, তারা মিষ্টি খেয়েছে, খুব আনন্দ উল্লাস করেছে। কাজেই 111-এর সময় অনেক ঘটনা ঘটেছে। সেই মেজর হাফিজ এখন বিএনপির অনেক এক বড় নেতা, খুব বড় নেতা না, তিনি এখন স্থায়ী কমিটির সদস্য নন। সাইফুর রহমানের মতো একজন ব্যক্তিত্ব, বেগম খালেদা জিয়ার সাথে মান্নান ভূঁইয়ার সেদিন, মান্নান ভূঁইয়ার মতো নেতা, এবং সেই জন্য বিএনপির পক্ষ থেকে মান্নান ভূঁইয়া। আপনার শুরুটা মন্তব্যটা আমি দুঃখজনক বলে আমি মনে করি। ডক্টর রাজ্জাক, আমি দুঃখিত আপনি এটাতে দুঃখজনক বলছেন, কিন্তু আমার এই ধার করা আওয়ামী লীগের সদস্যটিও ধার করা, এটি কালের কণ্ঠ পত্রিকা, আপনি নিশ্চয়ই জানেন কালের কণ্ঠ একটি পত্রিকা, সেই পত্রিকা থেকে বলা হয়েছে যে হঠাৎ আমরা মিডিয়াকে সম্মান করি, মিডিয়া লিখতেই পারে, সেটা নিয়ে আমি বলছি না। কারণ হচ্ছে যে সেই কারণ হিসেবে যেটা বলা হয়েছে, সেই কারণটা হচ্ছে যে 1/11 সময় সাইদ খোকন যোগ দিয়েছিলেন কিংস পার্টি হিসেবে পরিচিত প্রোগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টিতে। আওয়ামী লীগের অনেক নেতা কর্মীরা তাদেরকে বলেছেন কালের কণ্ঠকে, পিডিপিতে যোগ দেওয়ার পরও আওয়ামী লীগের সাইদ খোকনের সদস্যপদ থাকার কথা না, কিন্তু তাকে বহিষ্কার কখনো করা হয়নি, সেই জন্য তাকে ধার করা বলা হয়েছে আর কি। আমি সেই কথাটি সেখান থেকে ধার করেছি। বললাম তো যে 111-এর পরে কৌশলগত কারণে অনেক নেতারা জীবন বাঁচানোর নানান কারণে, নানান পরিস্থিতিতে একটু ইয়ে করেছে। সেটা আমাদের দলেরও কিছু কিছু নেতৃবৃন্দ ছিল, আমি অকপটে স্বীকার করছি। আমি তো বললাম যে এক গাইবান্ধার ওনাদের স্থায়ী কমিটির ইঞ্জিনিয়ার, কি নাম যেন, আমি নামটা ভুলে গেলাম, ওনাকে ছাড়া, আর আপনার দেলোয়ার সাহেব ওনাদেরই ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ, এই 2 জন ছাড়া আর সবাই তো আপনার, জেনারেল হান্নান শাহ আসলে ওই দিকে যান নাই, উনি যান নাই, উনি তখন অতটা বেশি ফোকাসে ছিলেন না, উনি অনেক বেশি ফোকাসে ছিলেন, ভূমিকা রেখে ফোকাসে এসেছেন। আমি এটাকে অভিনন্দন জানাই। এই কথাটি আপনি ঠিকই বলেছেন ডক্টর রাজ্জাক। আমি জনাব সাইফুদ্দিন আহমেদ মিলন, আপনাকে কালের কণ্ঠ লিখলেই সেটাকে আমরা ধরে নিব, এটা মোটেই ঠিক নয়। জনাব সাইফুদ্দিন আহমেদ মিলন, সারা বছরই যেখানে আমরা একটি ক্লিন ঢাকার কথা বলি, সেই ক্ষেত্রে ঢাকা দক্ষিণে আপনার বড় বড় রঙিন পোস্টার, আমি জানি না সেটা নির্বাচন আচরণ বিধিতে কতটা কভার করে, আপনি সেগুলি দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে ব্যানার ফেস্টুন, সেগুলি দিয়ে আপনি ঢাকা দক্ষিণকে অনেকটাই নোংরা করে ফেলতে পেরেছেন বলে অভিযোগ। আপনি এই বিষয়ে আপনার মতামত কি দিবেন? এই পোস্টারটা অ্যাকচুয়ালি নোংরা হতে পারে, কিন্তু ব্যাপার হচ্ছে আমি মানুষকে সচেতন করার জন্য প্রায় 30 বছর আমি এই পোস্টার লাগাই। আমি ওখানে লিখি বিভিন্ন সময় যে আপনারা সৎ যোগ্য প্রার্থীকে ভোট দেন, মানুষকে সচেতনতা আনার জন্য। এই দেশ আমাদের, এই দেশ রক্ষা করতে হলে সৎ মানুষের নেতৃত্বে আসা প্রয়োজন। আমি কিন্তু ওই পোস্টারটা একটি আন্দোলন হিসাবে নিয়েছি, আর সেটা কিন্তু 6-7 বছর না, প্রায় 30 বছর। আপনার বিরুদ্ধে সিটি কর্পোরেশন এই পর্যন্ত কোনো ব্যবস্থা নিয়েছে যে আপনি বিধি বহির্ভূতভাবে যেখানে পোস্টার লাগানোর কথা না সেখানেও আপনি পোস্টার লাগিয়েছেন? বেশ কিছুদিন ধরে আপনি ঠিকই বলেছেন, আমরা এটি লক্ষ্য করছি আপনার পোস্টার। নির্বাচন উপলক্ষে কখনো পোস্টার লাগাইনি, মানে নানা কারণেই পোস্টার লাগাচ্ছেন আর কি, শহরটা নানা কারণেও না, একটা নির্দিষ্ট সময় আমি বছরে একবার পোস্টার লাগাই। বছরে একবার পোস্টার এইটি আপনি লাগিয়ে যাবেন আর বাকি জীবনে পুরোটা? যদি আমাকে নির্বাচন কমিশন বা সরকার থেকে বলে, বা যদি না বলে আর কি, যতদিন পর্যন্ত আপনাকে না বলবে, যতদিন পর্যন্ত আপনাকে না আটকানো হবে, ততদিন পর্যন্ত আপনি তাই করবেন। সেই জন্য আমাদের অভিনন্দন রইল। বজলুর রশিদ ফিরোজ, আপনি লিখেছেন যে হলফনামায় আপনার পেশার জায়গায় লেখা রয়েছে যে বাসদের সার্বক্ষণিক রাজনৈতিক কর্মী, পাশাপাশি কৃষিখাত থেকে আপনার আয় বলা হচ্ছে বছরে 1 লাখ টাকা। এইটা যদি আপনি আমাদেরকে একটু ব্যাখ্যা করতেন, সার্বক্ষণিক রাজনৈতিক কর্মী হিসাবে বাসদই আপনাকে অর্থ দিচ্ছে, এবং কৃষিখাতের যে আইটি আপনি দেখিয়েছেন সেটি আসলে কিরকম, মানে আপনার হয়ে কৃষিকাজটি কে করছে? ধন্যবাদ ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের দর্শকবৃন্দকে।
যেটা বলেছি যে আমি ছাত্র জীবন থেকেই ছাত্র রাজনীতির সাথে যুক্ত, ছাত্র আন্দোলনের সাথে যুক্ত এবং ছাত্র জীবন শেষে সার্বক্ষণিকভাবে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের কর্মী হিসাবে ওখানে সক্রিয়ভাবে কাজ করে আসছি। কাজেই আমাদের দলের একটা নীতি আছে যে সার্বক্ষণিক যারা রাজনৈতিক কর্মী থাকে বা দলের কেন্দ্রীয় নেতৃত্বে যারা থাকবে তারা তাদের ব্যক্তিগত যে সম্পদ, সেই সম্পত্তি সেগুলো থাকবে না, দলের কাছে সেগুলো সারেন্ডার করতে হবে, যেটা বলছেন সেই কারণে, এবং দলই তাদের মানে সমস্ত কিছু দেখভাল করবে যারা কেন্দ্রীয় নেতৃত্বে থাকবে। যেটা বলছেন কৃষিখাত থেকে আয়, কৃষিখাতে যে আয়টা এটা দলের কাছেই যায়, দলের তহবিলেই যায়, দলের উত্তরাধিকার সূত্রে পৈতৃক যে সম্পত্তি সেই সম্পত্তি সেটা আছে, সেটা সেখানে চাষবাস হয়, সে চাষবাস থেকে কৃষিখাত থেকে যে ফসলটা আসে, আচ্ছা আপনার এবং সেই ফসলের টাকাটাও দলীয় তহবিলেই। আপনাকে এটি পরিষ্কার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহ। ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগ করা বিষয়টি বিএনপি সমর্থন করেনি, নির্বাচন করে কি বিভক্ত ঢাকাকে আপনারা এক ধরনের সমর্থন দিলেন? নিশ্চয়ই না। আপনি জানেন যে বর্তমান সরকার ঢাকাবাসী, ঢাকার যারা ভোটার আছেন তাদের থেকে এত ভয় পান যে যদি এক ঢাকা থাকতো তাহলে এই সরকারের ভরাডুবি হতো নির্বাচনে, তাই তারা কৌশলগত কারণে এটাকে দুই ভাগ করেছেন। এখন দুই ভাগ করেও দেখছেন যে রক্ষা হচ্ছে না, তাই আমরা যারা প্রচারণা চালাচ্ছি আমাদের উপর কি হচ্ছে না হচ্ছে দেশবাসী আপনাদের অর্থাৎ মিডিয়ার মাধ্যমে সেটা দেখতে পাচ্ছে। আর এই জন্য বলছে কৌশলগত কারণে সরকার যেমন এখন দুটো করেছে, তারা ক্ষমতায় আছে, মেজরিটি আছে। আওয়ামী লীগের কোনো কোনো নেতা বলেন যেহেতু তারা ক্ষমতায় আছেন তারা সব কিছু করে ফেলতে পারেন। হ্যাঁ, টেম্পোরারিলি হয়তো পারেন, কিন্তু লং রানে এটাকে টিকে রাখতে পারবেন কিনা সেটা সন্দেহ। কারণ যেই কারণ দেখে এই সরকার এটাকে দুভাগ করেছিল, দেখা গেল দুভাগ করার পর যে পৌরবাসী ঢাকা শহরে যারা আছেন তাদের দুর্গতি আরও বেড়েছে, ট্যাক্স বেড়েছে, মহল্লায় মহল্লায় ময়লার স্তূপ আরও বেড়েছে, এবং ছিলই না বলতেই পারেন যে। কিন্তু জেনারেল হান্নান শাহ, আমি একাডেমিক ইন্টারেস্টে আপনাকে একটা প্রশ্ন করতে পারি কিনা, ধরেন বিএনপি ক্ষমতায় গেল 2-1 বছরের মধ্যে এবং ক্ষমতা যাওয়ার পরে তারা ডিসাইড করলো 2 ঢাকাকে আবার এক করে দিবে, ততদিন আবার 2 ঢাকায় 2জন মেয়র, সেই ক্ষেত্রে কি করা হবে? আপনার দক্ষিণে মেয়রকে রাখা হবে না উত্তরে মেয়রকে রাখা হবে? যদি দলীয় সিদ্ধান্ত হয় এবং ঢাকাবাসী চান যে আবার ঢাকা মহানগরী এক হোক, জি, এবং সেটা আমাদের নির্বাচনী ইশতেহারে অবশ্যই যদি ওরকম পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে যদি নির্বাচনী ইশতেহার আসে তাহলে আমরা জয়ী হলে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করব। কিন্তু এখন যেটা আছে আমরা এটা নিয়েই দেখাতে চাই যে বাংলাদেশের প্রত্যেকটি সিটি কর্পোরেশন নির্বাচনে যেমন ভোটাররা সরকারকে প্রত্যাখ্যান করেছে, ঢাকা শহরের ঢাকা পৌর নির্বাচনেও, ঢাকা 1-2 এবং চট্টগ্রামেও ভোটাররা এই সরকারকে প্রত্যাখ্যান করবে। সরকারের প্রার্থী বিজয়ী হবে না, বিজয়ী হবে এই সরকারের বিরুদ্ধে যারা আছে তারাই। এতেই প্রমাণিত হবে যে সারা বাংলাদেশের মানুষ এই সরকারকে চায় না। ডক্টর আব্দুর রাজ্জাক, সাইদ খোকনের নির্বাচনী বক্তৃতা ও সাক্ষাৎকার থেকে জানতে পারছি তিনি যে বক্তৃতা দিচ্ছেন, সাক্ষাৎকার দিচ্ছেন, তাতে বলছেন ঢাকা শহর এখন নানা সমস্যায় জর্জরিত, ঢাকা শহর বাসযোগ্যই নয় এমন কথাও তিনি বলেছেন। একটি পূর্ণ মেয়াদ এবং আরেকটি মেয়াদে 1.5 বছর ধরে আওয়ামী লীগ সরকারি ক্ষমতায় আছে, তাদের নিয়োজিত 4 বছরের প্রশাসকরা তাহলে কি এই ক্ষেত্রে ব্যর্থ, বা এই ঢাকা একটি রাজধানী, এটি একটি বিচ্ছিন্ন শহর নয়, এই ক্ষেত্রে এই ব্যর্থতার দায় আসলে কার? আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। ঢাকা শহর একটা বসবাসযোগ্য না এই কথাটি বলেছে, কিন্তু ঢাকা শহরে আমি জানি না, আমি কোথায়, আমি তার প্রধান নির্বাচন সমন্বয়ক হিসাবে বিভিন্ন ফোরামে পেশাজীবীদের, তারপরে বিভিন্ন ফোরামে গিয়ে আমি কথা বলছি এবং তার পাশে থাকছি। ঢাকা শহর বসবাসের অযোগ্য এই কথাটি সে কোথায় এইভাবে বলে না। আমি বলি, কি বলেছেন তিনি, মেয়র হলে আমার প্রথম কাজ হবে ঢাকাকে বাসযোগ্য করা। না, ঢাকাকে উনি বলেছেন যে ঢাকায় অনেক সমস্যা রয়েছে, আমরা অনেক সমস্যার সমাধান আমরা করেছি, এবং বাকি যেমন প্রধান সমস্যা কি ছিল, এই ঢাকা শহরে মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় বিদ্যুৎ যেত, মৌলিক সমস্যা, পানির সমস্যা ছিল, পানি পাওয়া যেত না। আপনাদের সবারই মনে আছে হয়তো, শনির আখড়ায় মানুষ পানির জন্য, বিদ্যুতের জন্য বিক্ষুব্ধ হয়ে একজন সংসদ সদস্য, আমার কলিগ, পানির জন্য বিদ্যুতের জন্য বিক্ষুব্ধ হয়ে একজন সংসদ সদস্য, আমার কলিগ, মহান জাতীয় সংসদের কলিগ,
তাকে তাড়া করেছিল, সে জীবন বাঁচানোর জন্য দৌড়িয়ে সে জীবন বাঁচিয়েছিল এবং সেটা মিডিয়াতে এমনভাবে প্রচার হয়েছে। তারপরে এই পার্লামেন্টে আমাদের অনেক কলিগরা এগুলোকে তাকে দৌড় সালাউদ্দিন বলে পর্যন্ত অভিহিত করেছিল, তাকে এরকম একটা খারাপ নিতে হয়েছিল। সেই এই যে পরিস্থিতি ছিল, মৌলিক সমস্যাগুলোর সমাধানে এই বর্তমান সরকার 5 বছর 6 বছর কাজ করে আজকে বিদ্যুতের তেমন কোনো সমস্যা নাই। এই ভারতবর্ষে প্রথম বিদ্যুৎ আসে কলকাতা শহরে 1905 সালে। 100 বছরের বেশি সময়ে বিদ্যুতের উৎপাদন হয়েছে 4000 মেগাওয়াট। আজকে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা হলো 13,000 মেগাওয়াট। কাজেই সমস্যাগুলো কোথায়? কিন্তু এই বিদ্যুৎ একটা বস্তিতে ওই বাসাবো কিংবা আপনার গোরান কিংবা আপনার এই শনির আখড়া এই এলাকায় ঠিকভাবে ডিস্ট্রিবিউশন হচ্ছে না বা ভালোভাবে সবাই পাচ্ছে না। গরিব দরিদ্র মানুষ, নিম্ন আয়ের মানুষ, তারা যাতে এই বিদ্যুৎ পায়, তারা যাতে পানি পায়, এই সমাধানগুলো একবারে তো সব কিছু হবে না। আমি বিদ্যুৎ উৎপাদন করেছি, মেয়রের দায়িত্ব হবে বিদ্যুৎটা সকল মানুষের কাছে, গরিব মানুষ, নিম্ন আয়ের মানুষ। শেষ করেন। আমি যেটা বলছি যে বসবাস, এই কথাটি সে কোনো সময় বলে নাই যে ঢাকা শহর বসবাসের যোগ্য না। আমরা কি এই শহরটাকে আরো সুন্দর করতে চাই, আধুনিক করতে চাই। ঢাকা শহরে অনেক যানজটের বিরাট সমস্যা রয়েছে। যানজটের সমস্যার 2-1টা আপনারা দেখেন, কুড়িল ফ্লাইওভার, তারপরে আপনার এই হানিফ ফ্লাইওভার, মিরপুর ফ্লাইওভার। আমরা আগে বিদেশে যেতাম, ফ্লাইওভার দেখতাম। এখন এই ঢাকা শহরে ঢুকতে গিয়ে কিংবা আপনার এই হানিফ ফ্লাইওভার দিয়ে যে নারায়ণগঞ্জ যেতে 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগবে। রাইট। আমার আত্মীয় একজন শিক্ষক 2 ঘন্টা 2.5 ঘন্টা এসে শিক্ষকতা করতে নারায়ণগঞ্জে যেত। রাইট। প্রথম যেদিন সে নারায়ণগঞ্জে এই ফ্লাইওভার দেওয়া যায় মাত্র আধা ঘন্টায় এসে আমাকে টেলিফোন করে আবেগ আপ্লুত হয়ে পড়েছে খুশিতে যে আধা ঘন্টায় আমি নারায়ণগঞ্জ যেতে পারবো, এটা আমি স্বপ্নেও ভাবি নাই। কাজেই সমস্যা, কিন্তু তারপরেও আমাদের মেট্রো রেল দরকার, তার জন্য পরিকল্পনা হয়েছে। অনেক ফ্লাইওভার দরকার, সেগুলোর কাজ হচ্ছে। জি, আপনি যদি খুব না, আমি একটু শেষ করি প্লিজ একটু। কাজেই ঢাকা শহরকে আমরা অবশ্যই অনেক সমস্যা রয়েছে, জটিল সমস্যা, সেগুলোর আমরা সমাধান করতে চাই। তার অর্থ এই না যে ঢাকা শহর বসবাসের অযোগ্য। বুড়িগঙ্গা নদীতে সমস্যা রয়েছে, পানির সমস্যা, পানি দূষণীয়, এগুলো সময় সাপেক্ষ। সীমিত সম্পদ দিয়ে আমরা সবকিছু একদিনে করতে তার মানে পারবো। ঢাকা ভালোই আছে। এবং খোকন, আমরা একটি প্রশ্ন কিন্তু আমার উত্তর দিতে হবে। ঢাকা শহরকে আমরা 2 ভাগ করেছি, সেখানে আমার কিন্তু একটা সুযোগ দিতে হবে। ঠিক আছে, অবশ্যই আপনি এটি বলবেন। আপনি যদি এখানে 1 মিনিটের মধ্যে একটু এটা বলেন, আমরা আবার পরে অন্য প্রশ্নে আপনার কাছে ফিরে আসবো। এই বিষয়ে যদি আপনি মতামত করতে চান, সময়ের বৈষম্য করবেন না। অবশ্যই আমি একক ঢাকা হলে আমরা নির্বাচনে হেরে যাব, সেই জন্য আমরা ভাগ করেছি না কি জন্য ঢাকাকে ভাগ করেছি, সেই প্রশ্নের উত্তর আমাকে দিন। রাইট, আপনি। আমি এক কথা বলতে চাই, একটা উদাহরণ দিয়ে বলতে চাই। জি, আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী যিনি যাকে কোট করেছেন পেপার, যে বসবাসের যোগ্য করে তুলবেন, ভালো নিশ্চয়ই। কারণ উনি তো, আমি যতটুকু জানি, আমিও ওই এলাকারই মানুষ, নাজিরা বাজার এলাকায়, এবার রাইট। তো ওনার কাছে নাজিরা বাজার বসবাসযোগ্য নয়, তাই উনি এখন ধানমন্ডিতে গিয়ে থাকছেন। শুধু এতটুকুই বললাম। এটি অবশ্যই একটি ইন্টারেস্টিং মন্তব্য। আপনার প্রার্থীও বেশিরভাগ সময় গুলশানে থাকেন, সেটি আমরা জানি। মির্জা আব্বাস পুরান ঢাকায় কতটা সময়, বা তার যে বাসস্থান, শাহজাহানপুরে তিনি কতক্ষণ থাকেন, সেটিও আবার একটি প্রশ্ন। আমি একটু মিলন ভাই আপনার কাছে জানতে চাইবো যে ঢাকাকে বাসযোগ্য করতে হবে, এইরকম একটি মন্তব্য কিন্তু আপনারাও করছেন। ঢাকাকে কতটা বাসের অযোগ্য মনে করেন এবং কেন, যদি খুব সংক্ষেপে? বর্তমানে যদি আপনি দেখেন তাহলে তো ঢাকা শহর বসবাসের উপযোগী না। প্রতিদিন যে পলিউশন, যে ধুলাবালি আমরা গ্রহণ করছি, তাতে তো আমাদের জীবন ক্ষয় হচ্ছে। আপনি রাস্তায় বেরিয়ে দেখেন যে আমি যদি একটা শার্ট পরে বের হই, তাহলে 10 থেকে 15 মিনিটের মধ্যে শার্টটা ময়লা হয়ে যাবে। আর আপনি বিদেশের যে, আমি তো সারা পৃথিবী ঘুরেছি, পৃথিবীতে খুব কম দেশ আছে এমন যে দেশ আমি দেখিনি। তো ওখানে তো যেহেতু আমি ভ্রমণ করি, আমি মনে হয় 4 দিনের পরও শার্ট থেকে দুর্গন্ধ বের হয় না। কিন্তু ঢাকায় আমি যদি 10 থেকে 15 মিনিট, আর হাঁটাই তো যায় না,
হাঁটাই যায় না। জনাব বজলুর রশিদ ফিরোজ, ঢাকার যে অবস্থা, সেই অবস্থা নিয়ে আমরা আপনার কাছে ফিরে আসবো যে আপনি কি মনে করেন ঢাকাটা কতখানি বাসযোগ্য বা বাসের অযোগ্য সেই বিষয়ে। আরো দুটি বিষয় মোহাম্মদ সাইফুদ্দিন এবং বজলুর রশিদ ফিরোজ আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো। আপনারা নির্বাচনী হলফনামায় আপনাদের শিক্ষাগত যোগ্যতার জায়গায় স্বশিক্ষিত লিখেছেন, এই বিষয়টিও যদি আপনারা একটু ব্যাখ্যা করেন যে কেন স্বশিক্ষিত লিখলেন আপনারা। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতি নিয়ে ফিরছি আবার আমাদের মেয়র প্রার্থীদের সঙ্গে। কেমন মেয়র অনুষ্ঠানে বজলুর রশিদ ফিরোজ ভাই, আপনি নিজেকে স্বশিক্ষিত বলছেন কেন? স্বশিক্ষিত এই জন্য স্বশিক্ষিত বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে শিক্ষাগত যোগ্যতাটা আপনি বলতে চান না, সেই জন্য আপনি নিজেকে স্বশিক্ষিত বলছেন। মিলন ভাই, আপনার ক্ষেত্রে কারণটা কি? আমার তো অনেকগুলো বই আছে, জি। আমি প্রায় 11টা বই লিখেছি, জি। সেই 84 থেকে 88 পর্যন্ত। রাইট। তারপর আমি তো বলিনি। অনেকগুলি বই লিখলে নিশ্চয়ই শিক্ষার এক ধরনের ডিক্লারেশন হয়। জেনারেল হান্নান শাহ, আপনি অনেকগুলি বিষয় নিয়ে আপনি বলতে চাইছিলেন, বিশেষ করে যখন ডক্টর রাজ্জাক বলছিলেন, সেই বিষয়গুলি বলার আগে আমি কি একটি প্রশ্ন যোগ করতে পারি কিনা, যে আপনারা আসলে এই নির্বাচনকে কেন্দ্র করে আপনাদের যে কঠোর আন্দোলন, তাতে একটি সীমারেখা টেনে দিয়েছেন, অবরোধটি তুলে নিয়েছেন, হরতাল বন্ধ আছে, সেটি আপনি বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারকদের একজন হিসেবে সেটির একটু যদি ব্যাখ্যা দিতেন আপনি। দেখুন, আমরা এই ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনকেও আমাদের আন্দোলনের অংশ হিসেবে নিয়েছি। আচ্ছা, আপনি লক্ষ্য করবেন, এই যে আমরা নির্বাচনে আমাদের মেয়র প্রার্থী এবং যারা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের অনেকের বিরুদ্ধে এখনও মামলা মোকদ্দমা এবং গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তারা এখনও জনসম্মুখে নিজেরা এসে ভোট চাইতে পারছেন না। আমরা জনগণের কাছে এই সরকারের যে অনৈতিক কর্মকাণ্ড, যে অগণতান্ত্রিক কর্মকাণ্ড, এই নির্বাচনের ক্ষেত্রেও, এই নির্বাচনের বেলায়ও যে তারা সেটা একই কাজ করে যাচ্ছে, সেটা নিয়ে জনসমর্থন আদায়ের চেষ্টা করছি। আপনারা লক্ষ্য করবেন যে ইতিমধ্যেই ঢাকার জনগণ সরকারের দিকে কি মনোভাব নিয়েছে, আর সরকারও ভীত হয়ে কি কাজ করছে। আমাদের কিভাবে বোঝা গেল যে ঢাকার জনগণ কি মনোভাব নিয়েছে? ঢাকার জনগণ যে সরকারকে চায় না, সেটা তো সুষ্ঠু নির্বাচনও দিয়ে হবে। আর সুষ্ঠু নির্বাচনটি তো এখনো হয় নাই, মানে এখনো হয় নাই। কিন্তু দেখেন, আপনারা বলেন যে সকালে সূর্য দেখে বলতে পারেন দিন কেমন যায়, আর বাংলাদেশ ট্রপিক্যাল কান্ট্রি, নানা ধরনের সূর্য ওঠে। এই ট্রপিক্যাল কান্ট্রির মধ্যে করা যায়। জানুয়ারি মাসে কথা ধরেন, ট্রপিক্যাল কান্ট্রিতে সবসময় ট্রপিক্যাল রেন তো আর হয় না। সুতরাং ঋতুও আছে, মানে সকালে সূর্য দেখে একটা দিন কেবল যাবে, সেটা আমাদের পূর্বপুরুষরা বলেছে, আমরাও বলি। রাইট। তো আপনি যেভাবে আমাকে ডাইভার্ট করার চেষ্টা করেন, সেটা হবে না, কারণ কতগুলি জিনিস বলতে চাই। জি, যেহেতু সরকারের বিরোধী দলে আছি, জি, জেল জুলুম তো আছেই, জি, এতে আমরা পরোয়া করি না। নেক্সট জিনিস হলো যে আমরা যেটা দেখছি, এখানে বিজ্ঞ মাননীয় মন্ত্রী, সাবেক মন্ত্রী মহোদয় আছেন, ওনারা সরকার কি আর রাষ্ট্র কি এটা বুঝে না। ঠিক তেমনি সরকার কি আর ঢাকা সিটি কর্পোরেশন কি সেটা তারা বুঝেন না। তা নাহলে ওনাদের ইশতেহারে এইসব জিনিস আসবে কেন? ওয়াসার পানি কি ঢাকা মিউনিসিপ্যালিটি দেয়? মেট্রো রেল যে হবে, ওটা কি ঢাকা মিউনিসিপ্যালিটির আন্ডারে? এই যে ফ্লাইওভার, এক মিনিট বলতে দেন, এই যে ফ্লাইওভারগুলি হয়েছে, মিউনিসিপ্যালিটির কোন বাজেটের কোন খাত থেকে হয়েছে, না সরকারের থেকে হয়েছে? সুতরাং বরং এই মিউনিসিপ্যালিটিকে, এই পৌর কর্পোরেশনকে দুটো ভাগ করে কি কি অনিয়ম হয়েছে, অনিয়ম বেশি হয়েছে, নিয়ম মেনে কাজ হয়েছে, জনসাধারণের পৌর ব্যবস্থাপনায় উন্নতি হয়েছে কিনা, জনগণ কিছু সুযোগ সুবিধা পাচ্ছে কিনা সেটা দেখেন। জনগণ বলছে কোনো সুযোগ সুবিধা নাই। বিজ্ঞ আলোচক বললেন যে পানি পাচ্ছে, বিদ্যুৎ পাচ্ছে। অন্ততপক্ষে আমি দিনে 2-3 বার লোডশেডিংয়ের শিকার এখনও হচ্ছি, এবং আমি
ঢাকার একটা পশ এলাকায় থাকি, নিউ ডিওএইচএস মহাখালী ক্যান্টনমেন্টের অধীনে, তাহলে মালিটোলা, বংশাল, লালবাগের কাশ্মীরিটোলায়, ঢাকার একটা পশ এলাকায় থাকি, নিউ ডিওএইচএস মহাখালী ক্যান্টনমেন্টের অধীনে, তাহলে মালিটোলা, বংশাল, লালবাগের কাশ্মীরিটোলায় বা পোস্তগোলার যে কী অবস্থা, সেইখানে আমার আত্মীয় স্বজন আছে, মধ্যে মধ্যে গেলে ঘন্টা 2-3 বসে থেকে ওই যে সোজা কথা ঢাকায় ভাষা বলি চুপচুপে সমাস হয়ে তারপরে বেরিয়ে আসি। জামা কাপড়ের এই অবস্থা হয়। আর পানির অবস্থা ঢাকা শহরের আমার যারা সাংবাদিক বন্ধুরা আছেন, কত যে ছবি উঠেছেন ওই কলসির প্রসেশন, সেই প্রসেশন কিন্তু এখনো শেষ হয় নাই, যেটা ওরা দাবি করেন পানি সমস্যা। আপনি মনে করছেন যে এটা রাষ্ট্রের দায়িত্ব, মানে সিটি কর্পোরেশনের দায়িত্ব না? আপনি সিটি কর্পোরেশনের, আমি যেটা বলেছি, পানি সরবরাহ ব্যবস্থা হলো ওয়াসার, সেটা সমন্বয় করে ওনারা পাইপ খোঁড়ার ইয়ে করে দেন, তাদের নিজস্ব কোনো বাজেট নাই পানি দেওয়ার। তার মানে আপনার মেয়র তো আসলে পানি সমস্যার সমাধান করতে পারবেন না। দেখুন, উনি সমন্বয় করতে পারবেন, উনি পরিকল্পনা দিতে পারবেন, কিন্তু নিজে এই পানি সমস্যার সমাধান করবেন, নিজেরা ডিপ টিউবওয়েল লাগিয়ে ফেলবেন, পানির পাইপলাইন লাগাবেন, এখন পর্যন্ত এটা হয় নাই, এবং ভবিষ্যতে হবে বলে আমার মনে হয় না পৌর কর্পোরেশনের দ্বারা এই কাজটা। সাইদ খোকন সাহেব খুব বলেন নাই যে তিনি পানির সরবরাহ ব্যবস্থা করবেন, তিনি সমন্বয়ের কথাই বলেছেন আসলে তার ইশতেহারে। না, উনি যেটা বলেছেন সেটা না, উনি যেটা বললেন আমার মনে হয় মেট্রো রেল আমি যতটুকু পড়েছি, আমরা তো সরকারের ভিতরের খবর জানি না, কে কন্ট্রাক্ট পাচ্ছে না পাচ্ছে ওগুলো জানি না, তো এটা জানি যে মেট্রো রেল করার জন্য একটা মেট্রো রেল অথরিটি নামে একটা সংস্থা নাকি করা হবে। রাইট, তাহলে তো বুঝাই গেল এটা ঢাকা সিটি কর্পোরেশন অধীনে নয়। তাহলে এই ইশতেহারে এটা দিয়ে যে মেট্রো কর্পোরেশন রেল হবে, এটা হবে, ওটা হবে, তো সিটি কর্পোরেশনের লোকজনের কি লাভ? না, আমার কাছে মনে হয় যে এটি নিশ্চয়ই ডক্টর রাজ্জাক আরেকটু বিস্তারিত বলবেন। তবে আমরা জনাব মির্জা আব্বাসের যে ইশতেহার, সেই ইশতেহারের মধ্যেও কিন্তু মহিলা ও ছাত্রছাত্রীদের জন্য পৃথক বাস সার্ভিস, ফুট ওভারব্রিজ, ফ্লাইওভারের আরও এরকম অনেক প্রতিশ্রুতি আছে, যেটা আসলে সিটি কর্পোরেশনের থেকে কতটুক সম্ভব হবে সেটা আমরা ঠিক জানি না। আমি ডক্টর রাজ্জাক আপনার কাছে জানতে চাইবো যে যেহেতু আপনি আওয়ামী লীগের একজন বড় নেতা, সেই জন্য আমি একটু জানতে চাইবো যে লেভেল প্লেইং ফিল্ড কতটা হচ্ছে, বিশেষ করে গতকালের ঘটনাটি যেখানে বেগম খালেদা জিয়ার গাড়ি বহরের উপর হামলা হয়েছে, পরে মামলা হয়েছে উল্টো, সেইটি যদি মাথায় রেখে একটু বলেন। আপনি এর আগে 2 ঢাকা কেন করা হয়েছে সেটিও একটু বলতে চাইছিলেন। আমি কিন্তু যখন মূল 2টা রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগ, আপনি যখন প্রশ্ন করছেন, ওনার কাছে যে প্রশ্ন করছিলেন তার কিন্তু ধারাবাহিকতা থাকছে না, আপনি আর একটা নতুন ইস্যুতে আমার কাছে চলে আসছেন। আপনি ওই ইস্যুতে কথা বলতে চান? অবশ্যই ওই ইস্যুতে কথা বলতে চাই। আমরা এই নির্বাচনকে সামনে রেখে সাইদ খোকনের পক্ষ থেকে একটা নির্বাচন ইশতেহার দিয়েছি। সেই নির্বাচন ইশতেহারে বর্তমান সরকার এবং মেয়র হানিফ কি উন্নয়ন করেছেন, কি ঢাকা শহরের উন্নয়নের জন্য কি করেছেন সেগুলো তুলে ধরেছেন, এবং ভবিষ্যতে কি করতে চান সেগুলো বলেছেন। যেমন একটা বলেছেন, দ্রুততম সময়ে এলিভেটেড এক্সপ্রেস ও মেট্রো রেল চালুতে সহায়তা দান। সে কিন্তু অ্যাওয়ার, সে খুবই সচেতন যে প্রত্যক্ষভাবে এটি করার তার সুযোগ নাই। কিন্তু আমরা বলি যে যেমন পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসি, ইটস এ কালেকটিভ সিস্টেম, সমস্ত মন্ত্রীরা মিলে কাজ করে। আমি খাদ্যমন্ত্রী বলে শুধু খাদ্যমন্ত্রীর কাজ করি তা না, আমি কিন্তু যোগাযোগের বেলায় আমি সেখানে অবদান রাখি, আমার মতামত দেই। এর ক্ষেত্রে মেয়রের কি ভূমিকা? হ্যাঁ, এলিভেটেড এক্সপ্রেস সহায়তা করবেন, অর্থাৎ কি সহায়তা ওনার দরকার হবে? হ্যাঁ, কি সহায়তা সরকারকে ইনফ্লুয়েন্স করবে, যেটা হওয়া দরকার ইমিডিয়েটলি। ইনফ্লুয়েন্স করতে একটা প্রেসার গ্রুপ, আমরাও সরকারকে ইনফ্লুয়েন্স করি। আপনি প্রেসার করবেন, আর সে যখন দায়িত্বে, এটা তার শহরের মধ্যে, শহরের মানুষের সমস্যা, শহরের মানুষের সমস্যাগুলো সে তুলে ধরবে। আরেকটি হলো, যদিও এটা আমরা বলছি যে অরাজনৈতিক নির্বাচন, দলীয় নির্বাচন না, নির্দলীয়, কিন্তু আসলে কিন্তু এটা নির্দলীয় না। এত বড় সিটি কর্পোরেশন নির্বাচন, সাবেক একজন আমাদের নির্বাচন কমিশনে রয়েছেন, এটা কোনো ক্রমেই নির্দলীয় নির্বাচন না। সারা পৃথিবীতেই, ইভেন ভারতে পঞ্চায়েতের নির্বাচন, ইউনিয়ন কাউন্সিলের নির্বাচন, সেটি হলো দলীয়। আমেরিকাতে, আমি এমনি আমার অনেক তরুণ বন্ধুরা রয়েছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমেরিকাতে কাউন্টি জাজ, হি ইজ অলসো ইলেক্টেড ফ্রম অ্যামাং দ্য লয়ার্স, আইনজীবীদের মাঠ থেকে। পুলিশ, শেরিফ সাধারণ একজন নাগরিক নির্বাচিত হইয়া তারপরে সে ইউনিফর্ম পরে পুলিশের। ডক্টর রাজ্জাক, ওটি কাজে এটা নির্দলীয় না, যখন দলীয়, তখন যখন নির্বাচনে আমার প্রার্থী যখন নির্বাচিত হবে, তখন কিন্তু এই দলের দায়িত্ব হবে, দল যদি ক্ষমতায় থাকে, আমি যে প্রতিশ্রুতি দিব সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করবে। কাজেই মেয়রের দায়িত্ব এখানে
অনেক বেশি। উনি একটা বলেছিলেন যে আমরা ঢাকাকে ভাগ করেছি, দিল্লি শহরও কিন্তু বিভক্ত, পৃথিবীর বহু শহর, বাংলাদেশ যেমন হ্যাঁ দিল্লি, যেমন দিল্লি শহরে 2 জন মেয়র আছে এরকম শুনি নাই আমি। হ্যাঁ কিন্তু প্রশাসক 2 জন আছে, একদম দিল্লি ভাগ করা, আমি আপনাকে বলছি। দিল্লি রাজধানী দিল্লি তো, এবং লন্ডন শহরও ভাগ আছে। লন্ডন শহরের মধ্যে কিন্তু একজন মেয়র ডক্টর রাজ্জাক। না, মেয়র থাকলেও লন্ডন শহরে কোনো প্রশাসনিকভাবে ভাগ নাই। প্রশাসনিকভাবে এটা ভাগ তারে আছে। আমাদেরও কাউন্সিল আছে আলাদা, আমাদের আলাদা করে 91টি 143টি 232টি কাউন্সিলে যে আপনি ভাগ করতে পারেন। শুনুন, কিন্তু এখন যদি ঢাকা শহর, এখন বাংলাদেশের রাজধানী কি ডক্টর রাজ্জাক? ঢাকা শহর, ঢাকা ঢাকা উত্তর না ঢাকা দক্ষিণ? না, ঢাকা উত্তর দক্ষিণ না, শহর হিসাবে ঢাকা একক, কিন্তু যখন আমি মেয়রে আসব তখন আমি বলবো যে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, এবং ঢাকা শহর এত বড়। সময় নষ্ট করে দিতেছেন এই ভাগাভাগিতে। জি আচ্ছা, এটা তো আমার মনে হয় আমাদের না, আমার মনে হয় আমাদের সময় নষ্ট না করাই ভালো। সময় নষ্ট হলো ভাগাভাগি। এই ভাগ তো হয়ে গেছে। মিলন ভাই, ছোট শহর, অনেক মানুষ, এই মানুষের প্রশাসনিক দিকটা যদি বিবেচনা করেন অনেক বড় প্রশাসন, কাজে এটা ভাগ করাতে আমার মনে হয় যে মানুষ উপকৃত হবে এবং মানুষ এটাকে অ্যাপ্রিশিয়েট করবে। মিলন ভাই, কোনো কারণ নাই। মিলন ভাই একটু অস্থির আছেন। ডক্টর রাজ্জাক, আমি আপনার কাছে আসছি। আমি শুধু একটি প্রশ্ন করতে চাই, মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূত হয়েও আপনার জন্য, আপনাদের জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ ভোট চাইছেন এবং নির্বাচন কমিশন তাকে বলেছেন ভোট চাওয়া থেকে নির্বাচিত করতে। তিনি জেনে শুনে নির্বাচন আচরণবিধি ভাঙলেন কেন আসলে? কোথায় পড়ছে আমি তো দেখিনি। তিনি ভোট চেয়েছেন কোথায়? তাহলে আপনার জন্য চান নাই, তিনি ভোট চেয়েছেন। তিনি ভোট চেয়েছেন এবং নির্বাচন কমিশন থেকে তাকে বলা হয়েছে যে তিনি কোনো নির্বাচন কমিশন থেকে আমি যেটুকু শুনেছি বলেছে যে উনি রাস্তায় মার্কেটটা যেতে পারবে, ওনার তো যেতে বাধা নাই, মার্কেটে যাইতেছে, বিভিন্ন জায়গায় যাইতেছে, আমি তো তাই আজকে শুনলাম। না, তিনি প্রধানমন্ত্রীর বিশেষ দূত, যেহেতু তিনি মার্কেটে তো সে যেতেই পারে, তিনি মন্ত্রী পদমর্যাদায় আছেন, যে কারণে মন্ত্রীরা নির্বাচন কাজে অংশগ্রহণ করতে পারে না, সেই কারণে হোসেন মোহাম্মদ এরশাদও আসলে নির্বাচনী প্রচারণা অংশগ্রহণ করতে পারে না। কিন্তু উনি আমি যেটা শুনেছি উনি বিভিন্ন মার্কেটে গেছেন। জি, এটি উনি যেতে পারেন, উনি শপিং করতে যেতে পারে, তার সাথে দেখা করতে যেতে পারে। মানে ভোট চান নাই? চাইনি, আমি তো তাই শুনলাম। আপনার জন্য ভোট চান নাই তিনি? আমি তাই শুনেছি, আমি তো দেখিনি। আপনার জন্য ভোট চেয়েছেন তিনি? আমি জানি চাইনি। আমার এটা নিয়ে কিছু বলার নাই। যারা বদরুল রশিদ ফিরোজ, আপনি কি মনে করেন যে জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ যিনি একজন মন্ত্রী পদমর্যাদায় আছেন, তার পক্ষে কি ভোট চাওয়া সমীচীন? এটা তো ধরেন নির্বাচন কমিশনের যে আচরণ বিধি, জি, আজকে একজন নির্বাচন কমিশনার মোবারক সাহেব উনি বলেছেন, পত্রিকায় দেখলাম যে নির্বাচন কমিশনের এই আচরণ বিধি পর্যবেক্ষণ করা বা এগুলো লক্ষ্য রাখার, এগুলো দেখভাল করার কতটুকু ক্ষমতা আছে, কতটুকু দায়িত্ব আছে। কাজে এর থেকে বোঝা যায় যে আমাদের নির্বাচন কমিশন কতটুকু মানে অসহায়, মানে সরকারের কাছে, প্রশাসনের কাছে, ক্ষমতাবানদের কাছে। কাজে সেই ক্ষেত্রে আচরণ বিধি যেটা আছে, নির্বাচন কমিশন তো তাকে বলেছে যে তিনি এটি করতে পারবেন না, সেটা বলেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন যেটা বলছে যে আচরণ বিধি এখনো লঙ্ঘিত হয়ে আসছে। বিভিন্ন মানে বড় দলগুলোর প্রার্থীদের যে পোস্টার লাগানো, দেয়ালে লাগানো, সেগুলো নিষিদ্ধ, স্টিকার লাগানো, সেগুলো নিষিদ্ধ। অলরেডি স্টিকার এবং পোস্টার যেখানে যাবেন আপনি ঢাকা শহরে সেখানে আছে। বলা হচ্ছে যে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা আছে, ভ্রাম্যমাণ আদালত আছে, তাহলে ভ্রাম্যমাণ আদালতের কাজ কি? এবং যাদেরকে বলা হয় সেখানে কিছু প্রার্থীকে কিছু জরিমানা করা হচ্ছে, সতর্ক করা হচ্ছে, হ্যাঁ, শোকজ করা হচ্ছে। এর বাইরে নির্বাচন কমিশনের আর কোনো কাজ করার মানে ক্ষমতা না। আমার মনে হয় নির্বাচন কমিশনের এই বিষয়টি ক্ষমতা দেওয়া আছে, সেটা আমার মনে হয় যে নির্বাচন কমিশনের এই বিষয়টি নিয়ে আমরা জানবো। ডক্টর রাজ্জাক, আপনি যদি খুব সংক্ষেপে আমাদেরকে বলতেন যে কালকে বেগম জিয়ার খাঁর গাড়ি বহরে যে হামলা হয়েছে সেই বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি? আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখছি যে এই হামলাটি আসলে আওয়ামী লীগ সমর্থিত লোকজনই করেছে, পত্রপত্রিকার ভাষ্য। আমি টেলিভিশনে দেখেছি যে বিএনপি একটি বড় দল, সেই দলের নেতা দুইবার প্রধানমন্ত্রী ছিলেন, 3 বার। এই ধরনের আক্রমণ আমিও এটাকে অবশ্যই সমর্থন করি না এবং এর জন্য দুঃখ প্রকাশ করি। কিন্তু যারা এখানে আক্রমণ করেছে, আমি একটি মানুষকে আমার মনে হয় নাই যে তারা আমাদের দলীয় কর্মী। আওয়ামী লীগ এদেশের বৃহত্তম রাজনৈতিক দল, ঐতিহ্যবাহী দল, গণতান্ত্রিক চিন্তা চেতনায় আমরা বিশ্বাস করি। যে সমস্ত আমার মনে হয় যে কারণ বাজার উনি গিয়েছিলেন ভোট চাইতে, কিন্তু আপনি জানেন যে 90 দিন এই দেশে আন্দোলন হয়েছে, অবরোধ, হরতালের নামে আমার মনে হয় অন্তঃসত্ত্বা আমার মনে হয় আপনি বলছেন যে করা হয়েছে, পেট্রোল আমার মনে হয় যে এই যে
খেটে খাওয়া আমার মানুষ। মনে হয় যে আপনার বক্তব্য এটি পরিষ্কার হয়েছে। আমরা এটা বিরতি না। নিচ্ছি, বিরতির পর ফিরে এসে নির্বাচনী আচরণবিধি নিয়ে যে প্রশ্ন হচ্ছে, আমাদের এখানে সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন আছেন, আমরা তার কাছে খুব সংক্ষেপে একটু শুনতে চাইবো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের যে প্রসঙ্গটি আসছে সেই বিষয়ে তার আপনার বক্তব্য। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। কেমন মেয়র চেয়ে অনুষ্ঠানে ফিরলাম। বিরতির আগে আমরা বলেছিলাম যে ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াতের কাছে নির্বাচনী আচরণবিধি সম্পর্কে একটু জানতে চাইবো। আমি ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত, নির্বাচনী আচরণবিধি কতটা লঙ্ঘিত হচ্ছে বা লঙ্ঘিত হচ্ছে কিনা আদৌ, সেই সম্পর্কে আপনার একটু পর্যবেক্ষণ আমরা একটু শুনতে চাইবো। ধন্যবাদ। আমি ভাবছিলাম যে আমি এখানে ওনাদের কথা শুনতে আসছিলাম, তো ওটা বলার আগে আমি একটু ডক্টর আব্দুর রাজ্জাক যেটা কথাটা বললেন, দলীয় যদি করতে হয় করুন, মানে আইনটা পরিবর্তন করে করুন, এবং দলীয় করতে হলে স্ট্রাকচারটা চেঞ্জ করতে হবে। আপনি কলকাতার কথা বললেন, আপনি নিউ ইয়র্কের কথা বললেন, আপনি লন্ডনের কথা বললেন, সেখানে কিন্তু সিটি গভর্নমেন্ট হয়। মানে কলকাতাতে কিন্তু সিটি গভর্নমেন্ট মেয়রাল ইলেকশন হয় না, সবাই কাউন্সিলর হয়, সেখান থেকে মেয়র ইলেকশন হয়, অপোজিশনে থাকে, পজিশনে থাকে। স্ট্রাকচার চেঞ্জ করলে আমার মনে হয় দ্যাট ইজ দ্য বেস্ট সিস্টেম, যেটা আপনার ডেমোক্রেটিক সিস্টেমের সাথে যাবে। কিন্তু স্ট্রাকচার চেঞ্জ না করে এই অবস্থা করলে ইট উইল বি ক্যাচ 22 সিচুয়েশন, এটা কাজ করবে না। সুশীল সমাজ এবং সবাই জি জি, ওটা নিয়ে যে আলোচনা করে আমার মনে হয় আলোচনা করে যদি আপনারা চেঞ্জ করেন ইয়েতে আসতে পারবো। ডেফিনেটলি দ্যাটস এ বেস্ট আইডিয়া। আর আচরণবিধি সম্বন্ধে যদি আমি বলি, এটা যে শুধু ইলেকশন কমিশনের দায় দায়িত্ব এমন নয়, এনারা সবাই কিন্তু সিনিয়র পলিটিশিয়ান। এই আচরণবিধি যখন তৈরি হয় সবাই জানতেন, আমরা যখন তৈরি করি এটাকে, এবং এটা পার্লামেন্ট দ্বারা পাশ হওয়ার আইনের বিধি। এটা এখানে প্রথমেই তো লঙ্ঘিত হয়েছে। আমি যেটা বলি, প্রথম লঙ্ঘিত হয়েছে যে এটাকে মনোনয়ন দেওয়াটাই প্রথম আচরণবিধি লঙ্ঘিত হয়েছে। তারপরে এখানে বলা আছে আচরণবিধিতে যে আপনি প্রত্যক্ষ পরোক্ষভাবে কাউকে প্রার্থী হতে বিরত রাখতে পারেন না। কিন্তু দুই বড় জোটকেই দেখা গেছে যে একজন করে বলেছেন, আর বাকিদের ওনারা বলেন এরা বিদ্রোহী। বিদ্রোহী বলে কোনো কিছু নাই, কিন্তু আচরণবিধি কিন্তু টপ থেকেই শুরু হয়েছে আচরণবিধি লঙ্ঘন। এবং ওনার যে দলের চেয়ারপারসন, চেয়ারম্যান, আমার খুব ক্লোজ পার্সন, উনি আমার চিফ অফ আর্মি স্টাফ ছিলেন, উনিও তো এই কাজটা করলেন, অথচ আমি বিশ্বাস করি না যে উনি আচরণবিধি সম্বন্ধে জানেন না। এখন এটা হচ্ছে যে প্রার্থী এবং যারা প্রার্থী তাদের কাছ থেকে, বা প্রার্থীর যারা সমন্বয়কারী বলেন বা যাই বলেন, তাদেরকে প্রতিনিয়ত বলা উচিত যে আচরণবিধিটা কি। আমার মনে হয় যে এবং লাস্ট কথা যেটা, ইলেকশন কমিশন ডেফিনেটলি এই বিষয়ে একটু শক্ত অবস্থানে যাওয়া উচিত, কারণ এটা তাদের আচরণবিধি আর তাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। আমি জানি না কতখানি শক্ত অবস্থানে গিয়েছে। একজনকে ওয়ার্নিং দেওয়াটা যথেষ্ট নয়, এবং একজনকে জাস্ট শোকজ করা যথেষ্ট নয়। যদি তিনি দ্বিতীয়বার করেন তাহলে তার বিরুদ্ধে শক্ত অ্যাকশন নেওয়া, তার প্রার্থিতা বাতিলের পর্যন্ত এখানে ক্ষমতা ইলেকশন কমিশনের আছে। জেনারেল সাখাওয়াত, আপনাকে অনেক ধন্যবাদ। জেনারেল হান্নান শাহ, আমি আপনার কাছে জানতে চাইবো যে অনির্বাচিত তথা মনোনীত মেয়র হিসেবে 2.5 বছর থাকার পর 1994 সালে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে পরাজিত হয়েছিলেন মির্জা আব্বাস, যেটি মেয়র হানিফ, সাবেক মরহুম মেয়র হানিফ তাকে পরাজিত করেছিলেন। মনোনীত মেয়রকে ধারাবাহিকভাবে রাখতে চায়নি ঢাকাবাসী, যদিও বিএনপি সে সময় ক্ষমতায় ছিল। এর কারণ কি ছিল? তাকেই আবার বিএনপি সুযোগ দিল কেন? আমরা মনে করি যে মির্জা আব্বাস সাহেব ঢাকা দক্ষিণের জন্য একজন সুযোগ্য মেয়র হিসাবে কাজ করতে পারবেন। জয় পরাজয় নির্বাচন করতে গেলে অবশ্যই হবে। জনাব হানিফ সাহেব সেই নির্বাচনে জয় লাভ করেছেন কখন? যখন বিএনপি ক্ষমতায়। এটা অন্য কেউ নয়। এতেই তো প্রমাণ হয় যে বিএনপির সময় সুষ্ঠু নির্বাচন হয়েছিল। ঢাকাবাসী জনাব হানিফকে চেয়েছিলেন, জনাব হানিফ মেয়র নির্বাচিত হয়েছে। আওয়ামী লীগের সময় তো গত 6টি নির্বাচন আমি আসছি। আর আপনারা জানেন যে এই ঢাকার যে সিটি কর্পোরেশন নির্বাচন আজকে কত বছর পরে সরকার দিলেন। এই যে বিলম্বিত হলো, নগরবাসী তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত হলো, এই জন্য দায়ী কে? সরকার। অবশ্যই।
আমার মনে হয় যে সরকারের দায় নিয়ে আরেকটা কথা আমি এটার সাথে আবার একটু যুক্ত আমি জি, একটু জি, বলতে প্লিজ প্লিজ এখানে আমাদের বিজ্ঞ সাবেক কমিশনার সাহেব আছেন, তো আমরা যতটুকু লেখাপড়া করেছি এবং জানি, যদি নির্বাচন কমিশন চায়, এখানে আমি আর মেরুদণ্ডের কথা বলবো না, এইসব কথা বলবো না, যদি তারা চায়, সংবিধানে ওনাদের ক্ষমতা দেওয়া আছে নির্বাচন সুষ্ঠু করার জন্যে, তারা প্রশাসনকে যে রিকুইজিশন দেবে সেটা দিতে বাধ্য তারা প্রশাসন। কিন্তু আপনি বলছেন সুষ্ঠু নির্বাচন, আর মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেছেন যে 2014 সালের নির্বাচনে উনি নিজে কি করে ডিসি সহ উপজেলা সহ নির্বাচনের উপর প্রভাব খাটিয়েছেন, বুঝাই যায়। এবং নির্বাচন কমিশন সেটাকে ওটার বিরুদ্ধে বা ওটাকে অস্বীকার করেন না। কিন্তু তাহলে এহেন অবস্থায় কিন্তু যেটা আরেকটা আমি বিশেষ করে যেভাবে ব্রিগেডিয়ার সাগর সাহেব বললেন এবং আরও দু একজন বক্তা বললেন, ম্যাজিস্ট্রেট দিয়ে যে দুষ্টের দমন শিষ্টের পালন করা হবে, ম্যাজিস্ট্রেট সাহেবরা কোথায়? আমি তো দেখি নাই, আমি তো ঘুরে ঘুরে বেড়াচ্ছি। তাহলে এই লোক দেখানো বা মন ভুলানো কতগুলো কথা বলে, আমি একটা জিনিস আপনাকে মনে করে দিতে চাই যে আপনারা নির্বাচনের ফলাফলটি ঘোষিত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সবসময় বলেন নির্বাচন সুষ্ঠু হয় নাই এবং নির্বাচন বাজে হয়েছে, নির্বাচন কমিশনের কোনো, এবং জিতে যাওয়ার পরেও আবার কখনো ধন্যবাদ দেন না। এত খারাপ নির্বাচন আপনারা জিতেন কি করে? আমরা জিতি জনগণ যখন আমাদেরকে ভোট দেয়, জনগণ ভোট দেয় বলেই আমরা জিতি। মানে ভোট আর আরেকটা বর্তমানে যারা সরকার আছে তারা জনগণের কাছে ভোটের জন্য যায় নাই। জাতীয় নির্বাচন আপনারা দেখেছেন, গাজীপুরের নির্বাচনের প্রধান সমন্বয়ক আপনি ছিলেন, আপনি জানেন যে আপনারা সংবাদ সম্মেলন করে বলেছেন যে এই নির্বাচনটি খুব খারাপ নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে আপনারা অনেক বেশি ভোটের নির্বাচন। খারাপ নির্বাচনকে কেন খারাপ বলেছি? যখন যেই জায়গায় ভোট ছিনতাই করে, কয়েক জায়গায় আমাদের ভোটার কাউন্সিলরকে গুম করে ফেলে, যেটা ঢাকা শহরে হচ্ছে, মানে তো আমরা কি বলবো? আপনি এই যে আমাদের এখানে বন্ধুবর আলোচক মিলন সাহেব এসছেন, ওনার এলাকা থেকে একজন কাউন্সিলর প্রার্থী আজকে 2 দিন ধরে গুম। আমার মনে হয় যে আমরা ডক্টর রাজ্জাক এই কথা আপনার কাছে জানতে চাইবো যে সাইদ খোকনের নির্বাচনী ইশতেহারে, যেটি আসলে ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহ কতক্ষণ আগে একটু স্মরণ করে দিয়েছিলেন, আমরা দেখতে পাচ্ছি যে কতগুলি বিশেষ বিষয় আসছে যেগুলির ক্ষেত্রে আসলে তার সিটি কর্পোরেশনে কোনো কিছু করার এখতিয়ার নেই, যেখানে সিটি গভর্নমেন্টের বিষয়টি আবার আসে। বিশেষ করে যানজট মুক্ত করা, মানে ডিএমপি, ট্রাফিক বিভাগ, বিআরটিএ সেগুলি করবে। দূষণ মুক্ত নাব্য নিরাপদ বুড়িগঙ্গা নিশ্চিত করার জন্য পানি উন্নয়ন বোর্ড, বিআইডব্লিউটি কাজ করবে। উনি কি করে এগুলি করবেন? কেন এইসব প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন? আমি মনে হয় এই প্রশ্নগুলোর উত্তর একবার দিয়েছি, আবারও বলছি। ঢাকা আমাদের রাজধানী শহর, এই ঢাকাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, সামাজিক কর্মকাণ্ড সবকিছু আবর্তিত। কাজেই যখন যে সরকার থাকবে, সাইদ খোকনই হোক অথবা মির্জা আব্বাসী হোক, সাইদ খোকন যদি বিজয়ী হয়, এই সরকারের দায়িত্ব হবে তার প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা। আমি বলছি যে দলীয় নির্বাচন না বলছি, কিন্তু আসলে বাস্তবতা হলো এটি দলীয় নির্বাচন। আচ্ছা ঠিক আছে, আপনি প্রশ্নের যেহেতু জবাব দিয়েছেন, আমি অন্য প্রশ্নে চলে যাচ্ছি। সাইদ খোকন ছাড়া ঢাকা দক্ষিণে বাকি সব মেয়র প্রার্থী ভোটের নিরাপত্তা সেনা মোতায়েনের দাবি তুলেছিলেন, সেনা মোতায়েন করা হয়েছে। এই ইসি সিদ্ধান্ত নিয়েছে সেনা মোতায়েন থাকবে, এই সিদ্ধান্তটিকে কি আপনি স্বাগত জানাবেন? অবশ্যই, ইসির সর্বময় ক্ষমতা রয়েছে। আপনার আমাদের সংবিধানে সুস্পষ্টভাবে বলা আছে সকল প্রশাসন এই নির্বাচনের সময়, যে কোনো নির্বাচনের সময় ইলেকশন কমিশনের নির্দেশনা মেনে চলবে। স্পষ্টত আমাদের একটা বিরতি যেতে হচ্ছে। মিলন ভাই, বিরতির পরেও আমরা আপনার কাছে ফিরবো। আপনি সেনা মোতায়েনের সিদ্ধান্তটিকে আপনি কি স্বাগত জানান নাকি আপনি ইয়ে করেন? অবশ্যই স্বাগত জানাই। সেনা মোতায়েন থাকলে আপনি জনগণের বিশ্বাস, আপনি সেনা মোতায়েনের জন্য কেন সিদ্ধান্তটিকে কেন স্বাগত জানান? এই প্রশ্নটি আমরা আবার আপনাদের চারজনের কাছে জানতে চাইবো যে কেন সেনা মোতায়েন আমাদের ইলেকশনের জন্য জরুরি। আমরা এটা বিরতি নিচ্ছি, বিরতির পর আমরা ফিরছি আবার কেমন করছেন না।